হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাজের পাঠশালা। আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে। আজকে যে পার্টগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আর্লিয়ার মডেল অফ অ্যাটম, মানে অ্যাটমের যে প্রাথমিক ধারণাটা ছিল যে পদার্থের মধ্যে যে কণাগুলো কোথায় অবস্থিত, তাই না? তো সেই সম্পর্কে যদি আলোচনা করি তাহলে আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছি যে বিজ্ঞানী জে জে থমসন, তাই না? জে জে থমসন, তো বিজ্ঞানী জে জে থমসন একটি অ্যাটম সম্পর্কে মডেল দিয়েছেন, যেটা আমরা আগের পার্টে আলোচনা করেছি। আজকে তবু আমি আরেকবার আলোচনা করে দিই। তো তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা গিয়ে দেখে নেবে। তো তার ধারণা অনুযায়ী একটা যদি অ্যাটম নেই, মানে জে জে থমসন যে ধারণাটি দিয়েছেন অ্যাটম সম্পর্কে, সেটাকে আমরা প্লাম পুডিং মডেলও বলতে পারি, কারণ তিনি একটা কেকের সঙ্গে তুলনা করেছেন, যেই কেকটার নাম হচ্ছে পুডিং কেক। তো তিনি তার ধারণা অনুযায়ী কি ছিল যে একটা অ্যাটমের মধ্যে প্রোটন বা পজিটিভ চার্জ যে আছে, প্রোটন, এগুলো হচ্ছে প্রোটন বা পজিটিভ চার্জ, সেগুলো হচ্ছে পুরো কেকটার মধ্যে রয়েছে, বা পুরো কেকটাকে তিনি পজিটিভ চার্জের সঙ্গে তুলনা করেছেন। এবং সেই কেকের মধ্যে মাঝখানে কতগুলো কি ড্রাই ফ্রুট দেওয়া ছিল, মনে করো ড্রাই ফ্রুট, কাজু অথবা কিশমিশ, তাই না? এরকম কিছু ড্রাই ফ্রুট দেওয়া ছিল, যেই ফ্রুটগুলোকে তিনি কি করেছেন ইলেকট্রন বা নেগেটিভ চার্জের সঙ্গে তুলনা করেছেন। তো জে জে থমসন কি করেছেন, যে একটা পুরো কেকটাকে হচ্ছে পজিটিভ চার্জ এবং মাঝখানে যে কিছু ড্রাই ফ্রুট রয়েছে, সেই ড্রাই ফ্রুটগুলোকে তিনি কি করেছেন ইলেকট্রনের সঙ্গে তুলনা করেছেন। পরবর্তীকালে বিজ্ঞানী রেদারফোর্ড একটি অ্যাটম সম্পর্কে মডেল দিয়েছেন, যে মডেলটি হচ্ছে আমাদের ধারণাটা পুরোটা 180 ডিগ্রি পরিবর্তন করে দেয়। কারণ বিজ্ঞানী যে থমসন যে অ্যাটমিক স্ট্রাকচার দিয়েছে সেই মডেলটা হচ্ছে এরকম টাইপের, এবং পরবর্তীকালে বিজ্ঞানী যদি রেদারফোর্ড দিয়েছেন যে মডেলটি সম্পর্কে, তো সেই মডেল সম্পর্কে কি বলেছেন তিনি, যে যদি এটা অ্যাটমের কোনো একটা কোণা হয়, মনে করো কোনো একটা কোণা, আমরা জানি কতগুলো কোণা দিয়ে একটি পদার্থ গঠিত, তো এটি যদি কোনো অ্যাটমের কোণা হয়, তাহলে কি এনার কথা অনুযায়ী হচ্ছে ইলেকট্রন গুলো চারিদিকে রয়েছে, ঠিক আছে, এবং মাঝখানে কতগুলো প্রোটন বা পজিটিভ চার্জ রয়েছে, ঠিক আছে। এটাই দেখো, এখানে কি বলেছে প্রোটন বাইরে, কিন্তু এখানে রেদারফোর্ড মডেলে কি প্রমাণ হলো যে প্রোটন গুলো ভিতরে, তাই না, ভিতরে বা মাঝখানে রয়েছে এবং ইলেকট্রন গুলো সাইডে রয়েছে। তো এটা আমরা পরীক্ষার মাধ্যমে দেখে নেব যে তিনি এটা কেন বলেছেন, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। যদি আমরা রেদারফোর্ডের সম্পর্কে আলোচনা করি, তাহলে ইনি হচ্ছে মানে আলফা বিটা এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির কাজ করতেন, মানে ইনি বিভিন্ন রকম যে রে আছে সেগুলো নিয়ে বিভিন্ন রকম গবেষণা করতেন, এবং ইনি কেমিস্ট্রিতে নোবেলও পেয়েছেন রেদারফোর্ড। তো ইনি যখন কাজ করেন বা বিভিন্ন রকম এক্সপ্লেন করেন, তখন তিনি জানেন যে মানে বুঝতে পেরেছেন 1990 দশকে যে কোনো অ্যাটমের মধ্যে যদি কোনো রে প্রবেশ করে, মানে রেকে যদি আমরা প্রেরণ করি, তাহলে সেটা কিছুটা পরিমাণে বিক্ষিপ্ত হয়, কিন্তু তিনি সেটা একদম শিওর ছিলেন না। পরবর্তীকালে তিনি এটা বিভিন্ন রকম পরীক্ষা করেন, বা 1911 খ্রিস্টাব্দে তিনি এটা সম্পর্কে আরেকটি পরীক্ষা করেন। এটা দেখে নেবো যে আর্নেস্ট রেদারফোর্ড, এটা হচ্ছে রেদারফোর্ডের ফুল নেম, মানে পুরো নামটা হচ্ছে আর্নেস্ট রেদারফোর্ড। ইনি 1911 খ্রিস্টাব্দে একটি মানে এই মডেল সম্পর্কে পরীক্ষা করেন, ঠিক আছে। যেই পরীক্ষাটাই হচ্ছে পরবর্তীকালে এনার নাম অনুযায়ী রেদারফোর্ড মডেল হিসেবে পরিচিত। তো এই পরীক্ষাটি তিনি ওনার যে ছাত্র আছে দুজন, ওনার অনুগামী বলতে পারি, এনারা বিজ্ঞানী, তো হান্স গেইগার এবং আর্নেস্ট ম্যাটসডেন, এই যে এই দুইজনের সঙ্গে তিনি আবার কি করেন একটি অ্যাটমের উপর পরীক্ষা করেন, যে পরীক্ষার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে একটি অ্যাটমের মধ্যে কি প্রোটন চার্জগুলো একটি পদার্থের কেন্দ্রে অবস্থিত এবং ইলেকট্রন গুলো কি বাইরে ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, ইলেকট্রন চার্জ, ঠিক আছে, বা নেগেটিভ চার্জ, এবং মাঝখানে কি থাকে পজিটিভ চার্জ গুলো রয়েছে। তো এটা আমরা এবার পরীক্ষার মাধ্যমে দেখে নেবো, যে পরীক্ষাটা আছে সেটা পরীক্ষাটা দেখে নেবো যে পরীক্ষাটা তিনি কিভাবে করেছেন। তো তিনি কি করেছেন, একটি মনে করো আলফা পার্টিকেলের সোর্স নিয়েছেন, ঠিক আছে, এটা হচ্ছে কি সোর্স অফ আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল একটি সোর্স নিয়েছেন। তিনি কি করেছেন, এই আলফা পার্টিকেলটিকে সীসার বক্স দিয়ে কি করেছেন কভার করে দিয়েছেন। যদি আমি দেখি তাহলে কি হবে, কোন একটি সীসার বক্স দিয়ে তিনি কি করেছেন কভার করে দিয়েছেন, ঠিক আছে। কারণটা হচ্ছে যাতে আলফা পার্টিকেলটা কি করে সোজাসুজি তিনি কি করতে পারেন প্রেরণ করতে পারেন, ঠিক আছে।
এবং এখানে তিনি কি করেছেন, একটি গোল্ডেন ফয়েল রেখেছেন। তো তোমাদের মনে হতে পারে যে আলফা পার্টিকেলই কেন, বিটা পার্টিকেল বা গামা পার্টিকেল, গামা রশ্মি এগুলো কেন দিয়ে তিনি করেননি, তাই না পরীক্ষা। তো আমি আগে একটু আগে বললাম যে রেদারফোর্ড বিভিন্ন রকম রশ্মির বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতেন। তো তিনি জানতেন যে এই আলফা রশ্মিটা আছে এর মাসটা অনেক বেশি, বাকি রশ্মিগুলোর তুলনায় এর মাসটা হচ্ছে অনেক বেশি। দেখো যদি আমরা কোনো জায়গায় আমরা যদি মনে করো আলো মারি, তাই না, যদি ফাঁকা জায়গা থাকে বা পাতলা জায়গা হয় তার ভিতর দিয়ে কি লাইটটা কি একটু হলো যাবে, কিন্তু যদি জিনিসটা রেজিড হয় মানে কোন পুরোটা যদি নিরেট হয় তাহলে কি আমাদের লাইটটা আলোটা তো যাবে না, তাই না। এর কারণে তিনি কি করেছেন, এখানে গোল্ডেন ফয়েল রেখেছেন, মানে পাতলা একটি গোল্ডেন ফয়েল, গোল্ডেন ফয়েল, ঠিক আছে। তো আলফা পার্টিকেলটা যদি আমরা বিচার করি এর মাসটা হচ্ছে আমাদের 4 AMU, ঠিক আছে। কারণ এর মধ্যে হচ্ছে দুটো হচ্ছে কি আছে, প্রোটন আর দুটো নিউট্রন, তার জন্য এর মাসটা প্রায় অনেক বেশি। এর জন্য তিনি এটা আলফা পার্টিকেল দিয়ে এই পরীক্ষাটি করেছেন। কারণ হচ্ছে যখন বেশি মাস সম্পর্কিত যদি রশ্মি প্রেরণ করে তাহলে কোনো বস্তুর পার্টিকেল কি করতে পারে, কণাগুলো ভেদ করতে পারে, তাই না। এবং এখানে গোল্ডেন ফয়েল কেন নিয়েছেন, অন্য কোনো ধাতু কেন নেননি, কারণ যদি আমরা গোল্ডেন ফয়েলটাকে দেখি বা এটা, তাহলে এটা হচ্ছে কি খুব সহজে মেলেবল মানে নমনীয় বলতে পারি আমরা। এর জন্য তিনি গোল্ডেন ফয়েলটাকে নিয়েছেন তার পরীক্ষার জন্য, ঠিক আছে। এবং চারিদিকে কি করেছে, তিনি জিঙ্ক সালফাইড দিয়ে জায়গাটা কভার করে দিয়েছেন, ঠিক আছে। জিঙ্ক সালফাইড হচ্ছে এমন একটি ধাতু যার মধ্যে কোন রকম যদি রশ্মি বিক্ষিপ্ত আলো পড়ে তাহলে সেই জায়গাটা কি আলোকিত হয়, কিন্তু সেই আলোটি খালি চোখে দেখা যায় না। তার জন্য তিনি কি করেছেন, এই জিঙ্ক সালফাইড উপরে মানে এই যে ধাতুটার উপর দিকে কি করেছেন, তিনি একটি অনুবীক্ষণ যন্ত্রের মতো কিছু একটা লাগিয়েছেন, যেই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আলো রশ্মিটি আদৌ কোনো বিক্ষিপ্ত হয়েছে কিনা, ঠিক আছে। তো গোল্ডেন ফয়েলটি এতটাই পাতলা ছিল, যদি আমরা মনে করো একটা বই মানে পদার্থকের বই নেই, ঠিক আছে, তো বইয়ের মধ্যে কি থাকে, অনেকগুলো পাতা থাকে, এবং সেই পাতাগুলোর মধ্যে থেকে যদি একটা পাতা নেই, মানে একটা বই থেকে আমি শুধুমাত্র একটা পাতা নিলাম, সেরকমই হচ্ছে কোনো সোনার টুকরোর থেকে কি করেছে, একটা পাতলা টুকরো নিয়েছে, যেটার মধ্যে আমরা কি জানি, এটা যদি আমরা গোল্ডেন টুকরো হয়, একটা গোল্ডেন টুকরো, তার মধ্যে কি থাকে, অনেকগুলো অ্যাটম আছে, সেটা এরকম করে সারি সারিও থাকতে পারে বা পাশাপাশি থাকতে পারে, আড়াআড়ি থাকতে পারে, যেভাবে থাকবো। তো তিনি কি করেছেন, একদম পাতলা একটি টুকরো নিয়েছেন যার মধ্যে শুধুমাত্র একটি অ্যাটমই থাকবে, ঠিক আছে, মানে একটি অ্যাটম, ঠিক আছে, এর পাশে কোনো অ্যাটম থাকবে না, সামনে অথবা পিছনে কোনো অ্যাটম থাকবে না, ঠিক আছে। কারণ হচ্ছে তিনি এর জন্যই একটি পার্টিকেল নিয়েছেন, কারণ যখন আলফা এইটি মনে করে একটি পার্টিকেল, যখন আলফা রেটি কি করবেন, এখানে উপরে যাবে, তাই না, এর উপরে যখন পড়বে পার্টিকেল মানে রশ্মিগুলো যাতে কি করতে পারে, বেরিয়ে যেতে পারে, মানে বাধা যাতে না পায়। এখানে যে আরেকটি এরকম থাকে কি বাধা পেতেও পারে, কিন্তু তিনি এর জন্যই একটি পার্টিকেল বা এতটাই পাতলা গোল্ডেন ফয়েল নিয়েছেন যাতে রশ্মিটি বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তো তিনি যখন এটা পরীক্ষাটি করলেন বা যতক্ষণ রশ্মিগুলো প্রেরণ করলেন, তখন তিনি কি দেখতে পেলেন যে রশ্মিগুলির প্রায় বেশিরভাগটাই কি হচ্ছে, সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, প্রায় 99.8%। তো এইগুলো মানে এতগুলো রশ্মি কি প্রায় বেরিয়ে যাচ্ছে সোজাসুজি। তার মানে আমরা কি বলতে পারি, যখন 99.8% বেরিয়ে যাচ্ছে, তার মানে কি জিনিসটা মানে পদার্থের যে কণাটা আছে অবশ্যই কি নিরেট না, মানে পদার্থের মধ্যে ফাঁকা জায়গা আছে, তার জন্য রশ্মিটি কি সোজাসুজি বেরিয়ে যেতে পারছে, তাই না। তো এই পরীক্ষা থেকে তিনি এটাই প্রমাণ করেন যে পদার্থের বেশিরভাগ অংশটাই কি ফাঁপা বা ফাঁকা, তাই না। এবং যদি আমরা কি চার্জের ক্ষেত্রে বিচার করে থাকি, তাহলে কি পজিটিভ চার্জ কি করে, নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, বা পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে কি থাকে, একটা আকর্ষণ বলের কাজ করে। যদি আমরা যে থমসনের মডেল অনুযায়ী ভাবি,
তাহলে কি এর পুরোটাই কি প্রোটনস দিয়ে ভর্তি, প্রোটনস পজিটিভ, তাই না? এবং এই আলফা রশ্মির মধ্যে কি দুটো প্রোটনস আছে, যেটা হচ্ছে পজিটিভ, তাই না? পজিটিভ চার্জ। তাহলে কি পজিটিভ চার্জ কি করতো, বিকিরণ করতো বা বিকর্ষণ করতো। এখানে যদি আমরা যদি থমসন মডেল অনুযায়ী ভাবি, তাহলে সব দিকে কি আছে, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। যখন এই আলফা রশ্মির কণাগুলো এখানে পড়বে, সেটা কি অবশ্যই বিকিরণ হবে, এই দিক থেকে যেত না। তো এই পরীক্ষার মাধ্যমে তিনি এটাই বলতে চেয়েছেন যে আলফা রশ্মি যখন এদিকে বেরিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে পদার্থের মধ্যে চারিদিকে প্রোটন অবশ্যই নেই। তার জন্য কি রশ্মিগুলো খুব সহজে বা সোজাসুজি প্রায় 99.8% কি করছে, বেরিয়েছে সোজাসুজি একদম। এবং তিনি যখন আবার অনেক অনেকগুলো রশ্মি ব্যবহার করলেন বা প্রেরণ করলেন, তখন তিনি দেখলেন প্রায় যদি আমরা ভাবি তাহলে 8,000 রশ্মির মধ্যে একটি সিঙ্গেল রশ্মি কি করছে, 0 ডিগ্রি থেকে বেশি, যখন 0 ডিগ্রি থেকে কি হচ্ছে বেশি দিকে বিক্ষিপ্ত হচ্ছে। এটা যদি আমরা 0 ডিগ্রি ভাবি, ঠিক আছে, তাহলে হচ্ছে এর থেকে বেশি দিকে বিক্ষিপ্ত হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? একটি বেশি রশ্মি হচ্ছে আমাদের 8,000টি রশ্মির মধ্যে একটি সিঙ্গেল রশ্মি, যেটা 0 ডিগ্রি থেকে বেশি দিকে বিক্ষিপ্ত হচ্ছে, ঠিক আছে। এবং তিনি যখন আরো বেশি পরিমাণে রশ্মি প্রেরণ করলেন, তখন দেখলেন প্রায় যদি আমরা 1 লক্ষ বলি, তাই না, 1 লক্ষ রশ্মির মধ্যে একটি রশ্মি যেটা কি পুরো 180 ডিগ্রি দিকে বিক্ষিপ্ত হচ্ছে, মানে এখান থেকে যাচ্ছে, এটা যদি মনে করো পার্টিকেল ভাবো, তাহলে একটি রশ্মি যাচ্ছে এবং সোজা এদিকে ফেরত আসছে, মানে এরকম হচ্ছে 1 লাখের মধ্যে একটি রশ্মি হচ্ছে যেটা আমাদের সোজাসুজি বিপরীত দিকে বিক্ষিপ্ত হয়ে আসছে, ঠিক আছে। তার মানে তিনি কি বললেন, দেখো এই যে আলফা পার্টিকেলটা আছে তার মাসটা কি অনেক বেশি, প্রায় 4 mm। তো এর যে যখন এটা বিক্ষিপ্ত হচ্ছে, তার মানে কি এই যে গোল্ডেন ফায়ারের মধ্যে যে অ্যাটমটা আছে, অ্যাটমের মধ্যে যে মাঝখানে যে নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জটা আছে বা প্রোটনটা আছে, তার মাসটা কি আর অনেক বেশি, তার জন্য এটা বিক্ষিপ্ত হচ্ছে, তাই না? এবার যদি আমরা দেখি যে একটি পদার্থে যদি আমরা অ্যাটমের দিক থেকে বিচার করি, অ্যাটমের রেডিয়াস মানে ব্যাসার্ধটা, একটা অ্যাটম নিলাম, সিঙ্গেল অ্যাটম, এর যে এই ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা কত হবে আমাদের 10⁻⁻10, ঠিক আছে। এবং এই যে এখানে মাঝখানে অবস্থিত নিউক্লিয়াস যেটা আমরা বলি, তাই না, বা পজিটিভ চার্জটা যেটুকুর মধ্যে রয়েছে, সেই চার্জটা দিকে যদি বিচার করি, তো এর যে রেডিয়াসটা আছে, এই মাঝখানটাকে যদি আমরা একটু বড় করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রেডিয়াস মানে ব্যাসার্ধ, এই যে এটার মানটা হচ্ছে আমরা কি বলবো, নিউক্লিয়াস, তাই না, নিউক্লিয়াসের এই যে ব্যাসার্ধটা আছে, রেডিয়াসটা, সেটা কত হবে 10⁻16। তো এটা মাঝে মাঝে পরীক্ষার সরাসরি দিয়ে দেয় যে অ্যাটমের থেকে নিউক্লিয়াস কত গুণ ছোট বা নিউক্লিয়াস থেকে অ্যাটম কত গুণ বড়। তো এটা হচ্ছে 10⁵ এই গুণ, মানে এত বড়, প্রায় বড়। তাহলে আমরা বুঝতেই পারছি যে একটি অ্যাটমের পার্টিকেল থেকে নিউক্লিয়াসটা অনেকটাই ক্ষুদ্র। যদি আমরা অ্যাটম এটাকে পুরোটাই ভাবি, তাহলে নিউক্লিয়াস কি মাঝখানে খুব অল্প জায়গা অনুযায়ী রয়েছে, তো যেখানে কি আছে পজিটিভ চার্জ রয়েছে। কারণ আমরা দেখলাম প্রায় 1 লক্ষের মধ্যে একটি রশ্মি যেটা সোজাসুজি বিপরীত দিকে কি হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে, তাই না। তো এটাই ছিল রেদারফোর্ডের যে পরীক্ষাটা। তো এই পরীক্ষাটা দেখে মনে হচ্ছে যে কি পরীক্ষাটা খুবই একটি সফল পরীক্ষা, কিন্তু যতই পরিমাণে যাই হোক, একটি পরীক্ষার মধ্যে কিছু পরিমাণ ব্যর্থতা অবশ্যই থাকে। তো এই পরীক্ষাটি হচ্ছে কিছুটা হচ্ছে আমরা ড্রব্যাকস বা ব্যর্থতা আমরা দেখে নিব। আমরা পরীক্ষাটিতে কি দেখলাম যে একটি অ্যাটমের মধ্যে মাঝখানে তিনি কি বলেছেন, পজিটিভ বা প্রোটন বা পজিটিভ চার্জ রয়েছে, এবং মাঝখানে কি সাইডে সাইডে কি ইলেকট্রন বা নেগেটিভ চার্জ রয়েছে। এটা হচ্ছে রেদারফোর্ডের মডেল অনুযায়ী এটা আমরা দেখলাম। কিন্তু দেখো আমরা কি জানি যে পজিটিভ চার্জ সবসময় কি করে, নেগেটিভ চার্জকে কি করে আকর্ষণ করবে, মানে দুটোর মধ্যে একটা আকর্ষণ বলের কাজ করবে। তাহলে ইলেকট্রন গুলো যদি সাইডে সাইডে থাকে, তাহলে পজিটিভ চার্জ দ্বারা এটা আকর্ষিত হচ্ছে না কেন? তো বিজ্ঞান যদি আমরা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ভাবি, তো তিনি কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উপর বিভিন্ন রকম পরীক্ষা করেছেন এবং এর অনেক রকম তথ্য দিয়েছেন। তো ওনার তথ্য অনুযায়ী এনার তথ্য যদি আমরা বিচার করি, তাহলে কোনো বস্তু কি থাকে, যদি সার্কুলার মোশনে একটি বস্তুর চারিদিকে ঘুরতে থাকে,
মানে আমরা যদি আমরা সৌরজগতের কথা বিচার করি, তো সেরকম হচ্ছে কি, একটি বস্তু যেটা সার্কুলার মোশনে কি করছে, একটি বস্তু চারিদিকে ঘুরতে যাচ্ছে, যার মধ্যে কি থাকে, যার ভ্যালোসিটি আছে না, ভ্যালোসিটি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবং এর মধ্যে কি থাকে, একটা অ্যাক্সেলারেশন আছে। তো এটা কোনো বস্তুর মধ্যে থাকলে সেই বস্তুর অবশ্যই চার্জটা ধীরে ধীরে কমতে থাকে। মানে কোনো বস্তু যদি সার্কুলার মোশনে একটি বস্তু চারিদিকে ঘোরে, তাহলে তার চার্জটা কি কমতে থাকে, এবং শেষে কি হয়, এটি এই যে মাঝখানে পজিটিভ চার্জ অথবা মনে করো সাইডে নেগেটিভ চার্জে কি হয়, আকর্ষণ বলের কাজে এটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। তো ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী এটা হচ্ছে আমরা জানি, কিন্তু এখানে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো প্রোটনের সঙ্গে ধাক্কা লাগছে না কেন? যদি এটা বিচার করি, তাহলে হচ্ছে এই ইলেকট্রনগুলো এই যে চার্জটা আছে বা এই আকর্ষণ বলটা আছে, এটাকে কিছু পরিমাণ কাজে লাগাচ্ছে। তো আমরা সার্কুলার মোশনের কথা আলোচনা করলাম, বা সৌরজগতে আমরা জানি যে কি বিভিন্ন রকম গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো সেখান থেকে যদি আমরা ভাবি, তাহলে এই ইলেকট্রনগুলো কি করছে, এই প্রোটনের চারিদিকে ঘুরছে, ঠিক আছে। মানে এই যে প্রোটনের যে চার্জটা আছে, সেই চার্জটাকে কি করছে, ওরা এই সার্কুলার মোশনের ক্ষেত্রে ব্যবহার করছে। তো এটাই ছিল ওর মানে রেদারফোর্ডের পরীক্ষা অনুযায়ী এই পরীক্ষাটির সঠিক মানে যে প্রমাণটা সেটা হয়নি, এবং যেটা ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী এই রেদারফোর্ডের মডেলের এটি ব্যর্থতা ছিল। এটা হচ্ছে সব থেকে যদি আমরা গুরুত্বপূর্ণ ব্যর্থতা বলি, তাহলে এটাই, ঠিক আছে। তো এই ছিল আমাদের যে রেদারফোর্ড মডেলটা, এবং রেদারফোর্ড মডেলের কিছু ড্রব্যাকস বা ব্যর্থতা। যে ব্যর্থতা আমরা কি দেখলাম, যে ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী কতগুলো, মানে কোনো বস্তু যদি সার্কুলার মোশনে একটি বস্তু চারিদিকে ঘোরে, তাহলে চার্জটা আস্তে আস্তে কমতে থাকে এবং শেষে এটা ধ্বংস হয়ে যায়। কিন্তু রেদারফোর্ডের মডেলের অনুযায়ী এখানে যে ইলেকট্রনগুলো আছে সেটা প্রোটনের চারিদিকে ঘুরছে, কিন্তু এটা ধ্বংস হচ্ছে না। এটাই হচ্ছে এই রেদারফোর্ড মডেলের ব্যর্থতা। তো এই ভিডিওর যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেটা সমাধান করে দেবো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।